হাত বেঁধে সে ধর্ষণ করত, বরাবরই জোর করতো। সে অমানসিক নির্মমভাবে তাকে ধর্ষণ করলো। এমন কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি। যেভাবে সে রক্তাক্ত করে দিত আমাকে, যেভাবে সে আমাকে ক্ষত বিক্ষত করে দিত। সে 2023 সাল থেকে পরিচয় এবং আসামি পরিচয় হওয়ার পর থেকেই বিভিন্নভাবে জোরপূর্বক বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার কথা বলতো, কিন্তু অস্বীকৃতি করতাম। এক পর্যায়ে আসামি 2024 সাল। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন। শিরোনামের যে অংশটিকে তুলে ধরা হয়েছে, যেখানে একজন বিচারক নিজেই অবিচারের কাজ করেন ঘরের স্ত্রীর সঙ্গে, তা কখনো কার কাছে বিচার পাওয়া যাবে এমন প্রশ্ন আসে। সেই বিচারকের স্ত্রী সেই বিচারকের নামেই সেই কোর্টেই মামলা করেন। এখানে বিপত্তি ঘটে যায়। যেখানে একজন বিচারক মানুষের বিচার করে, সেই বিচারক তার নিজের ঘরেই বিচার সঠিকভাবে করতে পারেন না। সেই বিচারকের স্ত্রী এমন অভিযোগ করেছেন। কীভাবে মারধর করতো সব কিছুই তুলে ধরেছেন। হাত বেঁধে সে ধর্ষণ করত, বরাবরই জোর করতো। সে অমানসিক নির্মমভাবে তাকে ধর্ষণ করলো। এমন কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি। যেভাবে সে রক্তাক্ত করে দিত আমাকে, যেভাবে সে আমাকে ক্ষত বিক্ষত করে দিত। সে 2023 সাল থেকে পরিচয় এবং আসামি পরিচয় হওয়ার পর থেকেই বিভিন্নভাবে জোরপূর্বক বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার কথা বলতো, কিন্তু অস্বীকৃতি করতাম। এক পর্যায়ে আসামি 2024 সাল 23 সাল তো এরকম চললো। এক পর্যায়ে সে আমাকে জোরপূর্বক বাসা নেয় এবং সে জোরপূর্বক আমাকে ধর্ষণ করে। যদি আমি নারাজ থাকতাম তখন অশ্লীল আমার ভিডিও আছে, তার কাছে অশ্লীল ভিডিও এবং ছবি আছে, তো সেগুলা দিয়ে বলতো এগুলা বাইরে মানে পাবলিশ করে দিবে। দেন এইগুলা বলে সে জোরপূর্বক একাধিকবার শারীরিক করতো এবং সে রক্তাক্ত করে দিত আমাকে। এবং যদি বাধা দিতাম তাহলে সে আমাকে মারতো, এমনভাবে মারতো যে আমি অসুস্থ থাকতাম। এবং সে নির্যাতন করতো এবং জোরপূর্বক সে আমাকে ফোর্স করে ধর্ষণ করতো। সে ব্ল্যাকমেল করে, যেহেতু তার কাছে ছবি ছিল এবং ভিডিও ছিল আমার অশ্লীল, এইগুলা ব্ল্যাকমেল করে সে আমাকে এভাবে ধর্ষণ করতো একাধিকবার করছে। পরে লাস্ট ঘটনা 21শে ফেব্রুয়ারি, যেদিন এই ঘটনাটা হয়, সে জোরপূর্বক আমার বাসায় আসে এবং আমাকে ধর্ষণ করার পরে যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন আমি সবাইকে জানাতে বাধ্য হই। যখন সবাইকে জানাই তখন সে আমাকে বলেছিল যে এই ঘটনা ভুলেও একটা কাকপক্ষীও টের না পাই, কিন্তু আমি যদি না বলতাম তাহলে আমাকে মরে যেতে হতো। কারণ যেভাবে সে রক্তাক্ত করে দিত আমাকে, যেভাবে সে আমাকে ক্ষত বিক্ষত করে দিত। সে ইভেন হাত বেঁধে সে ধর্ষণ করতো নির্মমভাবে। সে আমাকে, তখন আমি ভাবলাম যে এই ঘটনা এইরকম চলতে থাকলে আমি আর বেঁচে থাকবো না। তখন আমার ফ্যামিলিকে জানাই, এক পর্যায়ে তার অফিস জেনে যায়। তারপর থেকে সে এরকম শুরু করছে, বরাবরই জোর করতো। সে জোর করে আমার বাসায় আসতো। যদি তুমি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে তুই তাকারি করতো, মাঝে মাঝে মারতো, তাহলে আমি এটা মিডিয়া ছেড়ে দিব, পাবলিশ করব। তো যার জন্য আমাকে তার প্রস্তাবে রাজি হতে হতো। সে বলছে এফআইটি করবে এবং তার পক্ষে আমার কিন্তু মেডিকেল হয়েছে, তো তার পক্ষে রিপোর্টটা নেওয়ার জন্য কিন্তু সে চেষ্টা করতেছে। আপনাদের মাধ্যমে আমি এটা জানাতে চাই সবাইকে, সে একটা নরপিশাচ। আমি বলবো সে নরপিশাচ এবং সে যেভাবে সে আমার সাথে আচরণ করত শারীরিকভাবে,
সে সব কিছু আলামত জব্দ আছে এবং হ্যাঁ আমার আয়ুর কাছে আলামত, প্রত্যেকটা আলামত জব্দ করা আছে। আমার মেডিকেল হয়েছে। আমি আর কয়টা দিন সময় এরকম করে সে বরাবর সময় নিত এবং বিয়ের প্রলোভন দেখাইতো এবং সে বরাবর কথা বলেন, বলুন বলুন বলুন। সে আমাকে রীতিমতো মারধর করতো, এমনভাবে মারতো যে আমার কান বন্ধ হয়ে যেত মাঝে মাঝে, এমনভাবে এখানে মারতো যদি তার প্রস্তাবে রাজি না হতাম। সে যেহেতু এরকম আচরণ করতো আমার সাথে, মানে যেভাবে জোরপূর্বক করতো, সে যদি মানে ঠিক হয়, মানুষের মতো আচরণ করতে পারে, তাহলে আমি ভেবে দিই। এটা সম্পূর্ণ এটা অবিচার করছে, ক্ষমতা অপব্যবহার করছে, হ্যাঁ, বেআইনি একটা আচরণ করছে। সে একজন অ্যাসিস্ট্যান্ট জজ, তার জন্য একরকম আর সাধারণ নাগরিকের জন্য একরকম। এটা তো হতে পারে না। যেখানে আমাদের সংবিধানের 27 অনুচ্ছেদে উল্লেখ আছে সবার জন্য আইন সমান, কিন্তু এখন উনি সারেন্ডারে 9-1 মামলা, নারী শিশু 9-1, যেখানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন, সেখানে একটা MM 22 নম্বর কোর্ট নাজমিন আক্তার কীভাবে তাকে সারেন্ডারে জামিন দিল, যেখানে তার আলামত জব্দ, যেখানে তার মেডিকেল হয়েছে এবং আলামত আছে এবং বিচারটা প্রক্রিয়াধীন আছে, আর MM কোর্ট তাকে জামিন দিয়ে দিল, এবং জামিন অযোগ্য ধারা। এটা তো ভাবতে অবাক লাগে যে, এবং সে কোর্টে বসে সে এবং তার আইনজীবীগণ ওপেন দাসে বলে আমার সম্মুখে যে এটা এই মামলার রেফার্টি আসবে, তাদের দূর কতটুকু, তারা কি করতেছে এটা সে আপনারাই তো শুনলেন, তাকে কিভাবে অমানসিক নির্মমভাবে তাকে ধর্ষণ করলো, নির্মম করলো এবং তার খারাপ ভিডিওগুলো তারা সে রেখে ব্ল্যাকমেল করে, সে যেগুলো দেখাইছে যে এগুলো যদি তুমি আমার সাথে না করো, আমার সাথে যদি আমার সহবাস না করো, আমার সাথে যদি এটা না করো, আমি প্রকাশ করবো, মানুষের কাছে দেখাবো। তা এর চেয়ে আর কি থাকতে পারে 9-1 উপাদান। আমরা ন্যায় বিচার পাইনি, আমরা উচ্চ আদালতে যাব, এই মামলার আমরা রিভিশন করব জামিনের এগেনস্টে, যেহেতু আমরা জামিন বাতিলের পিটিশন দিয়েছি, আজকে জামিন নামঞ্জুর করেছে, এটাও নামঞ্জুর করেছে ইলিগালভাবে। এই অর্ডারের এগেনস্টে আমরা উচ্চ আদালতে রিভিশনে যাব। বাদিনী এজাহারে যে অভিযোগটি এনেছেন এটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এবং উদ্দেশ্যহীনভাবে আমার অত্র ব্যক্তিকে এই মামলায় আসামি করা হয়েছে, যিনি একজন বিচারক পর্যায়ে আছেন। আপনারা জানেন ফ্যাসিবাদের পরে বর্তমানে বিচার বিভাগ এখন স্বাধীন এবং স্বাধীনভাবে কাজ করতে চাচ্ছে। কিছু কুচক্র মহলকারী এই বিচার বিভাগকে হেয় প্রতিপন্ন করার জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের একজন মেম্বারকে আজকে এই মামলায় উদ্দেশ্যমূলকভাবে আসামি করেছেন। এবং দ্বিতীয় কথা, বিজ্ঞ আদালত আমাদের আসামি পক্ষে সম্পূর্ণ শুনানি শুনেছেন এবং বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে অত আসামিকে পিআর পর্যন্ত, পুলিশ রিপোর্ট পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন। এখন প্রশ্ন হলো, সেই বিচারক নিজেই যখন বিচার করেন তখন তার বিরুদ্ধে তার ওয়াইফ বিচার করাটা সে মেনে নিতে পারেন নাই, তবুও তাকে কিন্তু গ্রেপ্তার হতে হয়েছে। তার স্ত্রী ধর্ষণ, বিভিন্ন মারামারি, যে কিছু কথা আলোচনা তুলে ধরা হয়েছে সবগুলাই ওনার ওয়াইফ করেছেন। একটি নারী কখন এ ধরনের পদক্ষেপ নেয় আপনারাই বলে দিবেন কমেন্টের মাধ্যমে।